যদিও কৃতিকের এসব বিষয়ে বিন্দু মাত্র ধারণা নেই, ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয় থেকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটায় এক পৈশাচিক আনন্দ পায় কৃতিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজনও জানে, তবে বয়সের দোহাই দিয়ে কেউ খুব একটা পাত্তা দেয় না। আজ কৃতিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজারো অনুরোধ করে তবে এলিসার সাথে এসেছে সে। সাথে করে কৃতিকের জন্য গিফটও এনেছে, তবে সে গিফট যে এ জীবনে কৃতিক খুলবে দেখে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনও ফেরেনি বলে সারা সন্ধ্যা ওরও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাইরে গিয়ে করিডোরে পা রেখেছিল ওরও। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল অ্যালিসা। এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। অ্যালিসার কথায় বাদ সাধে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, ওই, কাকে কি বলছিস? ও কি সার্ভেন্ট নাকি? ও কীর্তিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলে, কি বলিস? কিন্তু কৃতিক যে বলল ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনও ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বললে, আমাকেও একই কথা বলেছে বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না। কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে ডাকতে ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডোরে উকি দিল এলিসা, কিন্তু দেখলো অরু সেখানে নেই। নিজের কথা এই মুহূর্তেই নিজেই লজ্জিত ও, তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান প্রশ্ন ছুড়ল, এই কি বলছিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু নয় তো? আমাকে নিয়ে কিছু বললে একদম ছাড় পাবি না, বলে দিলাম। সব বের করে ফেলবো। সায়র বিরক্তি হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নস যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কীর্তিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা ছুড়ল এলিসা। যে কে? ওরু তোর বোন হয়, আগে বলিসনি তো। কৃতিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? অ্যালিসা পাল্টা প্রশ্ন করবে তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা এগোতে লাগেনি, কফি তো চেয়েছি। তাছাড়া বাড়ি বয়ে আসার সবাই তো মেহমান, এতটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজনের মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা নিতেই পারছে না, যেখানে ও হাজার চেষ্টা করে তবেই কৃতিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুলওয়ালা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিন রাত কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপার ভাবতেই ক্যাথলিনের কেমন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করে মেয়েটার প্রতি রাগ উগড়ে আসছে ওর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা মাখা হাসিটা দেখে একান্তে ফোঁস করছে ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু, কিন্তু ক্যাথলিন তো এটা নেবে না, সবার সামনে ফিরেও দিতে পারবে না, তাই ইচ্ছে করে গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোঁয়া ওঠা আগুন গরম, তবু অরু চেঁচালো না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র, অন্যরাও ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কি না দেখার জন্য, শুধু কৃতিক ছাড়া। ও এখনও নিজের জায়গাতেই স্থির দাঁড়িয়ে সবটাই দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিস নেই তার। সায়র তাড়াহুড়ো করে ওর হাতটাকে টেনে উল্টে পাল্টে দেখে নিল, হাতের অনেকটা জায়গা ধরে লালচে বর্ণ ধারণ করেছে। ওর চোখ মুখ এখনও খিচে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবল চোখ দিয়েই টুপ টুপ করে ঝড় পড়ছে ব্যথাতুর নোনা জল। আরে ওকে বেবি? উদগ্রীব হয়ে প্রশ্ন করল সায়র। ওরও জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতে জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিট পিট করে চোখ খুলো ওরু, ঠান্ডা পেয়ে সত্যিই বেশ আরাম লাগছে এখন। ওদিকে এলিসা ক্যাথলিনের দিকে চোখ পাকাতেই ক্যাথলিন এসে ক্ষমা চাইল ওরুর নিকট। I am sorry, Oru. I did not mean it.
ওর যে রাগ নেই তেমন না, ও দেখেছে ক্যাথলিন ইচ্ছা করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডের রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইটস ওকে। অনেক তো হয়েছে, ওর ভেতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। ওর চোখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল কৃতিক। এই আগুন ছড়া লেলিহান দাবানলের মতো চোখের কোণায় মায়া কিংবা কাতরতা ছিল না ওর নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন? এত ভাবার সময় নেই, যেতে বলেছে বলে যাওয়াটাই উত্তম। শুধু শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মে হাতি হয়ে গেল ও। ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে অরুণ। ওরু রুমে পা রেখেছে কি রাখেনি তার আগেই ওরু রুমে ঢুকে থুপথাপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনোই এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে ওরু একটু ভয়ই পেল। দু কদম পিছিয়ে পিঠ ঠেকালো শক্ত দেয়ালে। ফুল স্লিভ টি শার্টের দু হাতা উপরে তুলতে তুলতে ধীরে পায়ে ওর দিকে এগিয়ে এলো কৃতিক। অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্ত দেখে ভয়ত ঝোঁক গেল ওরু। গলায় কথা আটকে আসছে, তবু আমতা আমতা করে রিনিয়ে বলল, কি করছেন? ভয় লাগছে তো। হাউ ডেয়ার ইউ! একটা কোল্ড আর ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকর বোধ উপচে পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করেছি? ভয়ে ভয়ে শুধায় অরু। কৃতিক এগিয়ে এসে ওরুর ছ্যাঁকা লাগা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল ওরু। ব্যথায় অনেকটা জোরে চেঁচিয়ে উঠল। লাগছে আমার। কৃতিক থামলো না, ওই হাতটা ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে লাগলো ওরুর দগদগে পোড়া হাতটাকে। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত ওরুর আপনা আপনি হাত চলে গেল মুখের ওপর। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই ওরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়, আমি স্বাভাবিক তোকে কে বললো? একে তো পুরো চামড়া নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগাড়ে ঘষা মাজার ফলে হয়তো সেটা উঠে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো ওরুর কান্না এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লো ও। পারছি না, ছাড়ুন দয়া করে। ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। অতঃপর ফেনায় ভর্তি হাতটা দু গালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, বাথটাবে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত ওরু বলে, আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তি মাখা হাসি ছুড়ল ওরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনিওয়ান এলস। আজ সারা রাতে হয়তো বিদ্যুৎ আসবে না। না এখনও অনু ফিরছে। একে তো অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বারংবার। বিছানায় আধশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে ওরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজ হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজও করে রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না। ও পাগল নাকি ভিন গ্রহ বাসিন্দা? অরুর আনমনা ভাবনার ছেদ ঘটে দরজার কড়া নাড়ায় আওয়াজ পেয়ে এইভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়, তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অ্যালিসা। অ্যালিসা মেয়ে, তবে চালচলন কোনোটাই মেয়েদের মতো নয়। ওর পরনে আছে কালো স্কিনি প্যান্ট আর ক্রপ টপ, তার উপরে শীতের ওভারকোট। বক্কাটা চুলগুলো গাঢ় বাদামি রঙে রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নুড শেডের লিপস্টিক আস্তরণ। এক ঝলক দেখলে মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। অ্যালিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিখোঁজই সাদামাটা আর ফিকে লাগছে। অরু নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু অ্যালিসার সম্মোহনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, অ্যালিসা মেয়েটা মোটেই খারাপ না। অ্যালিসা রুমে ঢুকে প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখে তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরু কথা ঘুরিয়ে বলল, আমিই করেছি, যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। অ্যালিসা শব্দ করে হেসে বলল। তোমার অনেক বুদ্ধি। অ্যালিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। বুঝেছি। এই মেয়ে,
আপনি করে কাকে বলছো? আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু, বলবো। কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না এই হনুমানটাকে, না মানে কৃত্তিক ভাইয়াকে? অ্যালিসা ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই অরু, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনারই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনার কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব। আমরা চারজন ভালোবাসার কাঙ্গাল, পরিবারের কাঙ্গাল। তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। অ্যালিসার কথার পাছে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণব আর সায়রের তাও মা বাবা নেই, কিন্তু আমার কৃতিকের থেকেও নেই। অরু মেঘে হেসে জানার ভান ধরে বলল, না আপু, ভুল ভাবছেন। কৃত্তিক ভাইয়াও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে অরুর পানে চাইল, মনে মনে ভাবল, তার মানে এই মেয়ে কিছুই জানে না। কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে অরু। শি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়লো। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরও খানিকটা জটলা খুলবে তার আগে ক্যাথরিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় অরুও। হলরুমের মধ্যেখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারদিক থেকে ঘিরে রেখে অর্ণব আর সায়র। কৃতিক সেদিকে তাকে কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোরে দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। ওরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতে অর্ণব জানায়, ক্যাথলিন হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎও নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, জানি না, জেকে ভাইয়া বলেছিল এসপ্রেসো পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। জেকে, তুই আবার কবে থেকে স্প্রেসো খাস? আগে তো দেখিনি। সংকোচে আপেল কামড়ে বসাতে বসাতে কৃতিক বলে, আর আর ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর ক্যাথলিনকে বলিনি, ও নিজেই বলল। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিস্কের তো কিছুই নেই। অ্যালিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারে এগিয়ে গিয়ে বলল, কোন কফি মেকার? আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব। সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? এলিসা নিজের দিকে হাত টেনে বলে, অর্ণব হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো অ্যালিসার কথাই শুনতো। সায়র এদের সিনেমেটিক কাহিনী দেখে বিরক্তি প্রকাশ করে বলল, গ্যাস প্লিজ, গভীর রাত হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্তে মাত্র। ওরা এখনও করিডোরে দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করে বাইরে গিয়ে মেইন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। ওর ভ্রু কুঞ্চিত করে মনে মনে আওড়ালো, তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসছে। উনি সুইচ বোর্ড অফ করে রেখেছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতে গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেনার, ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকোর ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণেই লোকে লোকারণ্য হয়ে থাকে।
ছাদ খোলা মার্সিডিজে বসে দিকভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে মানুষ দেখছে অরু, যেন হাজার বছর পর এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়িতে থেকে থেকে বিরক্তি ধরে গিয়েছে ওর। ঘরকুনো হওয়ার দরুন টিকতে পেরেছে বইকি, অন্য কেউ হলে আরাবত পাগল বনে যেত। তবে ওরও এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারিদিকে খুঁড়ে খুঁড়ে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। ওর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে ওরও মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙের চৌকো রোদ চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজে উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে ওরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটার যে কোনো রূপ মিলই খুঁজে পায় না ও। আমাকে দেখা বন্ধ কর, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল ওরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়েই আজ প্রথম দিন ভার্সিটিতে যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমরা মুখে থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোল্ড হার্ট আর অগ্নিদৃষ্টিতে কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিন রাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে ওরু, কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট, এরপর আরও কখনো ওরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে ওরুর জন্য বরাদ্দ করা হয়েছে ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটার নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে ওরু যখন নানান অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করে ফোনটা কানে তুলল ওরু। ও পাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই ওরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিসনি তুই। ওরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। ওরু জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তুই কি ঠিক আছিস? হ্যাঁ রে, আমি ঠিক আছি, কিন্তু তিথির নামটা শোনা মাত্রই ওরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা। পাছে এসে ভর করে তিথির প্রতি এক রাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না ওরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এরকমটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। বলতে বলতে অনেকটা কান্নাই করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো সফট একসাথে নিতে পারেননি তিথির আম্মু। এইসব ঘটনায় কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানেই ছিলাম সারা রাত। কথাগুলো শুনে ওরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো এখানে কিছুই করার নেই। তাই ওরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞাসা করলো, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল, তোর খবর কি ওরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে ওরু বলে, আমার কথা পরে বলবো ক্ষণ। তার আগে তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে নীলিমা? ওরুর মুখ থেকে কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল ওরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল ও। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা ওরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। ওরু কিছু বুঝে ওঠার আগে ফোনটাকে ওরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যে সুন্দর চকচকে হ্যালো কিটি কাভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে।
নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আঁতকে উঠল ওরও। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃতিকের পানে। তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক, বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল। গেট আউট। ওরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গো হেড। কৃতিক একই বাক্যে পুনরায় উচ্চারণ করে, এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল অরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট হাতে বাড়িয়ে দিয়ে বলল। অরু বেচারি না পারতে টাকাটা হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানালা দিয়ে ছুঁড়ে মারে ওরির মুখের ওপর। কোটটাকে উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো অরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি। ব্যাস এইটুকু বলেই তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিজটা। অজ্ঞাত অরু ভাবলেশীন হয়ে চোখে সেদিকেই তাকিয়ে রইল খানিকক্ষণ। মাথায় তখন একটাই প্রশ্ন খেলে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে ওরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্র্যান্ডেড ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে ওরু ভাবছে এভাবে ভেঙে পড়লে চলবে না, যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনারা বেশি দূর এগোতে পারলো না। নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো, সে কথা ঠাউর করতে পারলো না ওরু। ঠিক আগের মতোই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করে কি জানি হয়ে গেল, ছলাৎ ছলাৎ ঢেউ তুলে জোয়ার আসার মতোই বানভাসী হলো মনের নদী। মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম, নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছুই আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখটির মানুষের দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়া হলো না, তার আগেই নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশি দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠলেন নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দু হাত মুঠিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্নছাড়া পুরুষ, মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরে ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছনে পেছনে এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে একটা রহস্যজনক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখে কৃতিক অস্ফুটে বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। ওরও আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন, একটু আগে নিখিল ভাইয়ের সাথে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকেই বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেঁধেছে বিপত্তি। ভরা ক্লাসের সবার সামনে কৃতিকের রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্ট থেকে এসে ইকোনমিক্স কে নেয়, কেন এবার কৃতিক বেছে বেছে এই বিদফুটে সাবজেক্টে ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফরেনার স্টুডেন্টদের অভাব নেই এখানে, সেই সাথে সাথে সাবজেক্টেরও। তাহলে ইকোনমিক্সই কেন? এখন তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোইকোনমিক্স ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীত করিডোরে মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে বসে অরুর মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগে হাতে আগমন ঘটে নিখিলের। অরোরা না?
পরিচিত কণ্ঠস্বর শুনে হক চুকিয়ে পেছনে চাইল অরু। দেখল গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এত দূর এসে বিদেশের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে। তবে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, আগের মতোই জড়তাটাই রয়ে গিয়েছে। এবার নিখিলই প্রশ্ন করলো প্রথমে। অরোরা, তুমি হঠাৎ এখানে? জানো, ওই যে দেখছো 3 তলার ল্যাব, ওখান থেকে তোমাকে দেখে ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল, যে আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল। আচ্ছা অরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল অরুর হাস্যজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানালার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে একদম সফট টোন যাকে বলে সেভাবেই বলল, আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথির সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় অরু। কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা। কি বলবে তাহলে ও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবারও একই প্রশ্ন করলো ওকে। কি হলো অরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে আমি এত দূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছে করলো না নিখিল ভাই? তাছাড়া আপনি কি হঠাৎ তিথিকে নিয়ে কেনই বা এত আগ্রহী? হ্যালো অরোরা, কি ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতেই সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বলল কে জানে। নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটে লাগালো 3 বার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে নিখিল ভাই? এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাও কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়িয়ে নিজেকেই প্রশ্ন ছুড়ল, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এইভাবে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এসে এগিয়ে উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। কারো উপস্থিতি টের পেয়ে ওর পেছনে চাইল। মেয়েটা হাত বাড়িয়ে বলে, Hello, I'm Shayani Mukherjee. I'm from India. দূর দেশে হাজারো সাদা চামড়ার ওয়ালি বিদেশের মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেরকমই ঠেকলো। ও চল দিয়ে শায়নের হাতে হাত মিলিয়ে বলল, আমি অরোরা শেখ, আই মিন অরু। Oru, how sweet. তারপর আঙুল দিয়ে ইশারা করে শায়নি বলে, চলো ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটি ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটা টেস্ট করাবো আজ, লেটস গো। অরু সম্মোহনী হাসি দিয়ে বলল, আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে শায়নি শুধায়, আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে এভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথে আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো কখনো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কে জানি। তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যাস আছে। শায়নি প্রতি উত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো, জেকে স্যার ইজ আ ভেরি গুড রাইডার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইডার জেকে স্যারকে ঠিক ততটাই ডেসপারেট আর ড্যাশিং মনে হয়, যেন আস্ত একটা চকলেট বয়। ওরও জানতো যে কৃতিক একজন রাইডার, তবে সেটা মনিটরের ভিডিও গেমে। কিন্তু বাস্তবেও যে কৃতিক বাইকিং রাইডিং করে সেটা ওর অজানাই ছিল। তাই চকিতে বলে, কি বলছো তুমি? আমি তো জানতাম না। শায়নি হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না, দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা ওরুর হাতে দিয়ে শায়নি বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সেরিমনি, তাই কোনো ক্লাস হবে না, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে।
তারপরের দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ আছে। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? ওরু হ্যাঁ না কিছুই বলল না। সায়নী বলার অপেক্ষাও করলো না, অনেকটাই অধিকার খাটিয়ে ওর ব্যাগের টিকিটটা ঢুকিয়ে দিল। এই দেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেল 4টা পরে এমনিতেই সূর্যের হদিস পাওয়া বাহুল্য। আধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগেই। আবছা আধারের মাঝে ভার্সিটির গেট দিয়ে ধীর গতিতে বের হয়েছে ওরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে ওরের গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। ওরু যখন একদম সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল, ওয়াই সো লেট? ওরু জবাব দেয় না, উল্টো অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রী পরখ করে মনে মনে বলে, এই গোমরা মুখটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার রাইডার করে নাচে। কি এমন রাইড করেন উনি? ওরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখেই কৃতিক ভ্রু কুঁচকে বলল। হোয়াট? ওরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো, দূরে সরে গেলি কেন? কাছে আয়। কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব। আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছি। প্রতি উত্তরে ওরু কিছু বলবে তখনই গেটের কাছ থেকে আগমন ঘটে দ্য ক্রাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। ওরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল, আরে অরোরা, বাসায় যাবে নাকি? চলো তোমাকে এগিয়ে দিচ্ছি আমি। ওরও খুশিতে বাকরুদ্ধ। এ যেন মেঘ না চাইতেই জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাচুমাচু করে বলল, ইয়াস ভাইয়া, আসলে কি? তীরের ছিলার মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। ওরও বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটাও হাতছাড়া করতে চাইছে না মোটেও। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল, আমি নিখিল ভাইয়ার সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভেতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল ওরুর। খুশিতে এখানেই লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল ও। কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টিতে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্র্যাক ব্রাশ করছে যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অলরাইট। সাইকেলে চলতে শুরু করলেই কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো। 5 4 3 2 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁট খেলে গেল অদ্ভুত সেই করুর হাসি। হুট করে সাইকেলের টায়ার কী করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। ওরও নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো, আর ইউ অলরাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত ওরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে, ওকে বাই দেন। ওরুকে কোলে তুলতেই ওরু অবাক হয়ে জোরে জোরে বলল, আরে নিখিল ভাই পড়ে আছে আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়, হ্যাঁ, কারণ আমি তো নিখিল ভাইয়ের প্রতি একটুও ইন্টারেস্টেড না। আমি যার প্রতি ইন্টারেস্টেড তাকে সাথে করেই নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দু হাতে আগলে রাখা ওরুর দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানেই ফেলে চলে যাব। আর তুই ভালো করেই জানিস আমি যেটা বলি সেটাই করে ছাড়ি, কারণ তোর পেছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথার পাছে ওরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি কমা ফুল স্টপ সব কিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুডোরে। ফকফকে পরিষ্কার আকাশ আর রৌদ্রোজ্জ্বল দিনের আগমনী বার্তা নিয়ে সূচনা হয়েছে আরও একটি সুন্দর সকালের। আজকের আবহাওয়াটা প্রাণ জুড়ানোর মতোই সুন্দর। চারিদিকে তাকালেই কেমন মন ভালো হয়ে যায়। কুসুম গরম সূর্য কিরণ আর ভোরের বাতাস গায়ে মাখাতে আজ বহুদিন বাদে ফ্রন্ট ইয়ার্ডের বেঞ্চিতে এসে বসেছে কৃতিক। দু হাতে মুঠিবদ্ধ হয়ে আছে কফির কাপ আর আইপ্যাড। তবে আপাতত আইপ্যাডে চোখ নেই ওর, বরং দু চোখ নিষ্পলক বিচরণ করছে চারিদিকের সবুজে ঘেরা অরণ্যে। কোনোদিন দেশে ফিরবে না বলে বছর তিনেক আগেই ছোটো মোটো এই অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়িটা কিনেছিল কৃতিক।
তখন কি আরও জানতো যে 3 বছরের মাথায় এসে ওর অষ্টাদশী পেঁচে এলোকে সে এই বাড়িতেই প্রথমে পা রাখবে, দিনরাত যাপন করবে। জানলে হয়তো বাড়িটাকে মন মতো ঢেলে সাজাতে পারতো। ওর তো আবার হ্যালো কিটি খুব পছন্দ। বাড়িটা হ্যালো কিটি থিমে তৈরি করলে কেমন হতো, কথাটি ভাবতেই এক মনে হেসে ওঠে কৃতিক। ঠিক তখনই ওর আজগুবি ভাবনায় সুতো ছিঁড়ে যায় সামনের ফ্রেঞ্চ গেট থেকে আসা কলিং বেলের টিং টিং আওয়াজে। কে এসেছে দেখার জন্য কৃতিক উকি দিতে যাবে, তার আগেই মেইন ডোর খুলে বেরিয়ে আসে অরু। তারপর ফ্রন্ট ইয়ার্ডে পেরিয়ে সোজা এগিয়ে যায় গেটের কাছে। অরুর পরনে ছিল হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের সিল্কের পাজামা। রেশমের মতো হাঁটু অবধি লম্বা চুলগুলো ছিল পুরোপুরি বাঁধন হারা। অরুর পরনে নিজের কিনে দেওয়া পাজামা সেট দেখে কৃতিকের বেশ ভালো লাগলো। এই প্রথম কৃতিক কারোর জন্য কিছু নিজের হাতে কিনেছে, ওরও আজ আবার সেটা পড়েছেও, ভালো লাগারই কথা। এই তো কালকেরই ঘটনা। সন্ধ্যাবেলা ভার্সিটি থেকে ফিরে একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়ি থেকে নেমেছিল অরু। তবে গাড়ি থেকে নামতেই খুব বড়সড় একটা ঝটকা খেয়ে অজ্ঞতায় বিস্ময়ে আপনা আপনি দু ঠোঁট আলাদা হয়ে গিয়েছিল ওর। এই বাড়ির গ্যারেজে এখনও আসা হয়ে ওঠেনি অরুর, আজকেই প্রথম ছিল। তাই কৃতিকের যে এত এত রাইডিং বাইকের কালেকশন আছে সেটা ওর অজানাই ছিল। পুরো গ্যারেজে 4 চাকা বলতে একটা মার্সিডিজই রয়েছে কেবল, বাকি সব নামি দামি ব্র্যান্ডেড বাইক কালেকশন। ওরও মনে মনে ভাবলো এটা কি কোনো বাইকের শোরুম বলে মন্দ হবে না বইকি। চারিদিকে চোখ বুলিয়ে ওরু যখন অবিশ্বাসী নজরে কৃতিকের পানে চাইল, কৃতিকের মুখভঙ্গি তখনও খুবই স্বাভাবিক। ও নিজের হাতের আঙুলের চাবির রিংটা খুঁড়াতে খুঁড়াতে গ্যারেজ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়িতে একটা প্যাকেট আছে, নিয়ে যাস। ওরু ভ্রুকুটি করে শুধায়। কার প্যাকেট? আমার? কৃতিক না ঘুরে জবাব দিল, তো কার? কিন্তু আমার জন্য হঠাৎ? কৃতিক হাঁটার গতি থামিয়ে প্রথমে নাক টেনে বুক ভরে বাতাস নেয়, অতঃপর বলে, তুই ঘুমালে যে অর্ধ নগ্ন হয়ে থাকিস সেটা আদৌ জানিস? কি? লজ্জা আর বিরক্তির চরম সীমানায় গিয়ে শব্দটা উচ্চারণ করলো অরু। কৃতিক আবারও স্বস্থানে দাঁড়িয়ে থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে বলল, আমি তো জানি, আর তাছাড়া আমার আমানতের খেয়ানত করার কোনো অধিকার তো তোর নেই, তাই ঢেকে রাখার ব্যবস্থা করেছি মাত্র। সময় হলে নিজের জিনিস নিজেই ঠিকই বুঝে নেব, তখন আর তোকে জ্বালাতে আসবো না, নিজের হাত দিয়েই ঢাকবো সবটা। আর দরকার পড়লে। বাক্যটা কেন যেন শেষ করলো না কৃতিক, বরং তাড়াহুড়ো করে অরুর সামনে থেকে চলে গেল। আমানত খেয়ানত কিংবা কৃতিকের ঘোরানো পেঁচানো কথা কোনোটাই তখন আর মাথায় ঢোকেনি অরুর। ও তো স্রেফ উপহারটুকু গ্রহণ করেছে। একটা দুটো নয়, পুরো 10টা কালারের 10টা পাজামা সেট ছিল প্যাকেটে। দেখেই বোঝা যাচ্ছিল পাজামাগুলো খুব দামি, গায়ে চড়ালেই কেমন চোখ ভার হয়ে ঘুম চলে আসে। কালকের কথা আজও মনে করে মুখের কোণে আঙুল ছেঁকে ঠোঁট কামড়ে এক মনে হাসছে কৃতিক। আশ্চর্য, মনে মনে ভাবছে, সত্যি যদি দিশেহারা হয়ে কাল কিছু করে বসতাম, অধিকার খাটাতে গিয়ে দূরত্বের প্রাচীর ভেঙে ফেলতাম, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যেত? ওদিকে অরু নিজের কোলের মধ্যে ছোট্ট বিড়াল ছানা ডোরাকে নিয়ে এগিয়ে গিয়ে গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল চেনা পরিচিত সেই সুদর্শন মুখখানা। তবে এই মুখটা অরুর থেকে বেশি অনুর পরিচিত। অরু এক পলকে উপর থেকে নিচ পরখ করে নিল তার। একগুচ্ছ শুভ্র রঙা টিউলিপ হাতে নিয়ে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে প্রত্যয়, চোখে অপরিবর্তিত চিকন ফ্রেমের চশমা। দেখে তো মনে হয় পাওয়ার আছে। প্রায় কয়েক মিনিট বিনা বাক্যে অতিবাহিত হয়ে যায়, তবুও অরুর ধ্যান ভাঙল না। তাই অরুর দিবাস্বপ্নকে বাস্তবে ফিরিয়ে আনতে হাত নাড়িয়ে ডেকে উঠল প্রত্যয়। হ্যালো। তৎক্ষণাৎ ধ্যান ভেঙে গেল অরুর, সচকিত হয়ে বলল, হ্যাঁ, আপার কাছে এসছেন তাই না? আপা বাসাতেই আছে, আসুন আসুন। প্রত্যয় গেট দিয়ে ভেতরে যেতে যেতে বলল, অ্যাকচুয়ালি আমি অনুর কাছে নয়, কৃতিক ভাইয়ের কাছে এসেছি। কিছু ফাইলে আর্জেন্ট সিগনেচার লাগতো। ওহ, ওই তো ভাই। হাত কয়েক দূরে কালো রঙা বেঞ্চিটাকে আঙুল উঁচিয়ে দেখালো প্রত্যয়। তারপর অরুকে রেখেই এগিয়ে গেল সেদিকে। অন্যদিকে অরু দৌড়ে গিয়ে অনুকে বাইরে নিয়ে এলো। অরুর টানাটানিতে অনেকটা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো এনু। একটা লং কুর্তি আর লেগিংস পরিহিত অনু তাকিয়ে আছে প্রত্যয়ের পানে। ওদিকে কাজের ফাঁকে প্রত্যয়ের চোখ সরেনি ঘুমু ঘুমু অনুর মায়াবী মুখশ্রী থেকে। অরুর টানাটানি করছে দেখে অনু বিরক্ত হয়ে বলল,
উফ ছাড় না আরও, কৃত্তিক ভাইয়া বসে আছে, তার সামনে তুই যদি এমন বাচ্চামো করিস কি হবে বলতো? আরে কিচ্ছু বলবে না, আয় তো তুই। অরুর এক হাতে তখনও ঘাপটি মেরে বসে আছে বিড়ালের বাচ্চার ডোরা। অনুর সামনে এগোতে এগোতে ভাবছে সেদিন রাতের কথা। সেদিন বৃষ্টির অজুহাতটা তো নিখোঁজই বাহানা ছিল, কারণ সেদিন হসপিটাল থেকে বের হতেই দেখা মেলে ছাতা হাতে দাঁড়িয়ে থাকা প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অবাকের চরম সীমানায় গিয়ে অনু তখন শুধালো, আপনি এখানে? প্রত্যয় মৃদু হেসে জবাব দিয়েছিল, আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর তারপর বৃষ্টি ভেজা মনোমুগ্ধকর একটা সিম্পল কফি ডেট। একজন আরেকজনের পরিচয় তো দূরে থাক, নামটুকু পর্যন্ত জানতো না, তবুও মনগহীনে কোথাও ঘন্টা বেজেছিল দুজনারই। অনুর মনে হয়েছিল যে মানুষটা এতবার করে সাহায্য করেছে, তার সাথে এক কাপ কফি তো পান করাই যায়, পরিচয় দিয়ে কি আসে যায়। তবে আজ এই মুহূর্তে প্রত্যয়ের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে পরিচয় দিতে গিয়ে একেবারে আধঘাট বেঁধে সকাল সকাল বাড়ি বয়ে এসেছে। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা নরম সবুজ ঘাস আর বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছগাছালি দিয়ে ভরা। সেই গাছেরই ফাঁক ফোকর গলিয়ে আলো ছড়াচ্ছে একটু একটু সূর্যকিরণ, আর সেই আলো ছায়ার মাঝেই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে প্রত্যয় ও অনু। অনুর পেছনে অরু আর ডোরা, অন্যদিকে ওদের থেকে খানিকটা দূরে এখনও আইপ্যাডে খুব মনোযোগ দিয়ে কিছু একটা করছে কৃতিক। প্রত্যয় নিজের হাতে থাকা টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে বলল, শুভ সকাল মিস অনন্যা শেখ, আমি প্রত্যয় এহসান, সিএফও অব জেকে গ্রুপ। অরু হক চুকিয়ে অনুর দিকে এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, আপা উনি প্রত্যয় এহসান, উনি মনে হয় আমাদের জন্য ভিসা টিকেটের সব ব্যবস্থা করেছিলেন। প্রত্যয় চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছো তুমি। অনু কথা ঘুরিয়ে বলল, তাহলে আপনি আমাকে চিনতেন তাই তো? প্রত্যয় মৃদু হেসে জানায়, কিছুটা। অনু সহসা হেসে টিউলিপ ফুলগুলোকে গ্রহণ করে বলে, ধন্যবাদ। ওয়েলকাম। প্রত্যয়ের ঘোর লাগানো চোখ দুটো ছিল তখনও অনু নিষ্প্রভ চোখে নিবদ্ধ। ওদিকে কৃতিকের চোখ দুটো অরুর চোখে, একই ঘোর একই কামুকতা। কৃতিকের চোখে খানিকটা বেশি হবে। কৃতিকের সেই ঘোর লাগা চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অরু। হুট করে কেন যেন শরীরের প্রত্যেকটা লোমকূপ দাঁড়িয়ে গেল। সেই সাথে তলপেটের মধ্যে অনুভব হলো অজানা এক গুড়গুড়ানি। এটা মোটেই খিদের পূর্বাভাস নয়। তাহলে এটা কেমন অনুভূতি? আগে তো কখনো হয়নি এমন। সামান্য চাহনিতেও কারো এত জোর থাকে? চোখের চাউনি দিয়ে পুরো ঝড় বয়ে তুলকালাম বাঁধিয়ে দিল শরীরের রন্ধ্রে রন্ধ্রে। তবু সবটা গতানুগতিক উপেক্ষা করে গেল অরু। পেছন থেকে অনুদের চোখে চোখে কথা আদান প্রদানের মাঝে বাম হাত ঠুকিয়ে দিয়ে অরু বলে উঠল, এই আপা অনেক তো হয়েছে তোদের আলাপ পরিচয়, এখন চল, খিদে পেয়েছে, আমাকে আবার খেয়ে ভার্সিটি যেতে হবে, তাছাড়া তুই তো হসপিটালে মায়ের কাছে যাবি। অরুর কথায় সম্মতি ফিরে পেল অনু। সেই সাথে অজানা এক রাশ লজ্জারা প্রজাপতির ন্যায় ঘিরে ধরল ওকে। ও তাড়াহুড়ো করে ভেতরে যেতে যেতে বলল, খাবার দিচ্ছি, দ্রুত আয়। পরিবেশটা থমথমে আর অস্বাভাবিক। প্রত্যয় নিজেরও কেমন লজ্জা লজ্জা পাচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রত্যয় অরুর কোলে ঝিমুতে থাকা ডোরাকে দেখিয়ে বলল, বিড়াল কোথায় পেলে? না মানে আগে তো ছিল না। অরু ডোরার মাথায় আদরে হাত বুলিয়ে বলে, কাল রাতে ব্যাকইয়ার্ডে কুড়িয়ে পেয়েছি, ঠান্ডায় কাঁপছিল, তারপর ঘরে নিয়ে এসছি, আর তারপর। প্রত্যয় জিজ্ঞাসা হয়ে শুধালো, তারপর? অরু কৃতিকের দিকে দাঁত কটমুটিয়ে তাকিয়ে বলল, কিছু না। বাই দ্য ওয়ে, নাইস ক্যাট। অরু প্রত্যয়ের কথায় বাদ সেধে বলে, ও ক্যাট না, ও আমার বাচ্চা ডোরা। মাথা খারাপ, আমি কেন বিড়ালের বাচ্চা জন্ম দিতে যাব? পেছন থেকে ভেসে আসা কৃতিকের অযাচিত বাক্যে অরু প্রত্যয় দুজনেই বোকা বনে গেল। অরু মুখ ভেঙচি কেটে মিনমিনিয়ে বলল, আপনার বাচ্চা কেউ বলবেও না। ভালোবাসা দরদ বলতে কিছু আছে নাকি হৃদয়ে? থাকলে আমাকে আর ডোরাকে অমন মাঝরাতে বাইরে বের করে দিতে পারতেন না। ওর ভাবনার মাঝে কৃতিক ওদের কাছে এগিয়ে এসে আইপ্যাডটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, অরু, এটা নিয়ে ভেতরে যা, আমার প্রত্যয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে।
ওরও ঠোঁট উল্টে ভেতরে যেতেই আইপ্যাডটা খুলে দেখতে লাগলো, আর প্রথমে যেটা সামনে আসলো সেটা অডিও বুক, হান্টিং অ্যাডলিন। বইয়ের নামটি দেখেই চোখ মুখ কুঁচকে গেল ওরুর। মিনমিনিয়ে বলল, উনি হান্টিং অ্যাডলিনের মতো ডার্ক রোম্যান্টিক বই পড়েন? তার মানে কি উনিও ওই সব বেপরোয়া হিরোদের মতো অতিরিক্ত রোম্যান্টিক? হায় হায় হায়, ওনাকে সামলাতে তো ওনার বউয়ের 12টা 13টা বেজে যাবে। পরক্ষণেই নিজের মাথায় নিজেই চাটি মেরে দাঁত দিয়ে চিপ কেটে ওরু বলে, ছি, কী সব ভাবছি আমি, তওবা তওবা। ইউনিভার্সিটি আজ 100 ইয়ার সিরেমনি, মানে শতবর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। আজ কোনো ডিপার্টমেন্টেরই কোনো ক্লাস নেই, সব কিছু জানাই ছিল ওরুর। তবুও এক বুক আশা নিয়ে ভার্সিটিতে এসেছিল ও। আকাঙ্ক্ষা একটাই, নিখিল ভাইয়ের সাথে একটা নজর দেখা পাওয়া, ঠিক আগের মতোই। কিন্তু সেটা আর হয়নি। সিনিয়রদের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি নিখিল ভাই আজ আর ভার্সিটিতে আসেনি বলে ভুল হবে, আসতে পারেনি। গতকাল সব রিপোর্ট নষ্ট হয়ে যাওয়ায় আজ আবারও সেগুলো নতুন করে রেডি করতে হচ্ছে তাকে, নয়তো সামনের সেমিস্টারে পুরো দমে ফেল। ওরু অসহায়ের মতো মনমরা হয়ে বলল, নিখিল ভাইয়ের মতো ভালো মানুষের সাথে এমন খারাপ কাজটা কে করলো? সে যাই হোক, নিখিল ভাই যেহেতু আসেনি, ওরুর চিন্তা করলো ও বাড়িতে ফিরে যাবে। কাল সারা রাত বাইরে বের করে রেখেছে কৃতিক ওকে, তাই ঘুমটাও চোখে তাজা। না ঘুমানোর দরুন কেমন ঝিমুনি চলে আসছে দু চোখে, চারিদিকে ঝাপসা লাগছে, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে, মাথা ঘুরে। ওরু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, হাঁটা ধরলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে 2 কদম এগোতেই পথ আটকায় সায়নী। ওর হাতটা শক্ত করে ধরে উচ্ছ্বাসিত মুখে বলে, এই অরু, কোথায় যাচ্ছ? গ্যালারিতে বাস্কেটবল খেলা হচ্ছে, বিশাল টুর্নামেন্ট, চলো তাড়াতাড়ি। যদিও ওরুর এসবে বিন্দু পরিমাণ আগ্রহ নেই, তবু অগত্যাই যেতে হলো সায়নীর সাথে। যেতে যেতে সায়নী জানালো, সবাই এই ম্যাচ দেখার জন্য গত 1 মাস ধরে বসে আছে, আর তুমি বাড়ি চলে যাচ্ছ? এই ভার্সিটির প্রাক্তন ছাত্র ভার্সেস পাশের ভার্সিটির প্রাক্তন ছাত্ররা। সায়নীর উচ্ছ্বাসে জোয়ার দিতে ওরু নরম সুরে বলল, ও তাই নাকি? গোলাকার বিশাল গ্যালারিতে গিয়ে সায়নী সিটে বসতে বসতে বলল, তার চেয়েও বড় কথা কি জানো? জেকে স্যারও এই ভার্সিটির সিনিয়র ছিলেন, আর স্যারও আজ ম্যাচে খেলবেন। তৎক্ষণাৎ সায়নের দিক থেকে চোখ সরিয়ে সামনে চাইল ওরু। দেখতে পেল শুধু কৃতিক একা নয়, সায়র আর অর্ণবও আছে। তাছাড়া ওদের পাশের গ্যালারিতেই বসে বসে নিজের প্রিয় বন্ধুদের চেয়ার আপ করে যাচ্ছে অ্যালিসার সাথে ক্যাথিলিনও। চেনা পরিচিত সবাইকে এক ঝলক দেখিয়ে নিয়ে ওরু মনে মনে বলল, তার মানে ওনারা সবাই এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। আরও কি ভাবছো? খেলা শুরু হয়ে গিয়েছে তো। সায়নীর কথায় এবার সত্যি সত্যি খেলা দেখায় মন দিল ওরু। তখন খেলার প্রথম হাফ শেষ হয়েছে মাত্র। সবার মুখেই বিজয়ের হাসি লেগে আছে, কারণ প্রথম হাফেই বাজিমাত করে দিয়েছে কৃতিকেরা। প্রতিপক্ষ টিম বাকি অর্ধেক সময়ে এই রেকর্ড ভাঙতে পারবে কিনা সন্দেহ। এখন 10 মিনিটের বিরতি পেয়ে সবাই যে যার মতো 1 নম্বর 2 নম্বর সারতে চলে গেল। কেউ কেউ গিয়ে দাঁড়ালো টিমের মানুষের কাছে। বাকি অর্ধেক খেলার জন্য পরামর্শেরও তো একটা ব্যাপার আছে। শুধুমাত্র কৃতিক সবাইকে ছাড়িয়ে উঠে এলো জনসমাগম পূর্ণ গ্যালারিতে। কৃতিক গ্যালারিতে উঠতেই সবাই একযোগে চিল্লিয়ে উঠল। তবে কোনো কিছু শোনা কিংবা দেখার চেষ্টা না করে ও সোজা গিয়ে বসে পড়ল ওরুর পাশে। অতঃপর এক টান দিয়ে ওরুর গলায় পেঁচানো স্কার্ফটা টেনে নিয়ে তোয়ালের মতো করে নিজের চুল আর কপালের ঘাম মুছতে লাগলো নির্বিঘ্নে। বিস্ময় বিপর্যয়ে হা হয়ে আছে পুরো গ্যালারি ভর্তি মানুষ, যেন এখানে কোনো বাস্কেটবল ম্যাচ না, বরং রোমান্টিক সিনেমার শুটিং হচ্ছে। অর্ণব স্যার ওরাও খানিকটা অবাক। স্যার যতটুকু জানে মেয়েটা কৃতিকের 2 চোখের বিষ। তাহলে গ্যালারি ভর্তি মানুষের সামনে কৃতিক এসব করছেটা কি? ওদিকে ওরও পারছে না লজ্জায় মাটির সাথে মিশে যেতে। মানে সকলের ক্রাশ বয় রাইটার জেকে স্যার এই মুহূর্তে পুরো ক্যাম্পাসের সামনে ওর শরীরের ওড়না দিয়ে নিজের মুখমণ্ডলের ঘাম মুছছে। এমন কাহিনীতে চারিদিকের জোড়া জোড়া চোখের দিকে তাকিয়ে ওরুর আর্তনাদ করে বলতে ইচ্ছে করলো, বিশ্বাস করো আমি কিছু জানি না। এই লোকটা পাগল, মাথায় সমস্যা আছে, তাই তো হুটহাট এমন করে আমাকে ফাঁসায়। ওর ভেতরের কান্নাকাটিকে 2 পয়সা পাত্তা না দিয়ে গমগমে আওয়াজে কৃতিক বলে, পানিটা দে। আমারটা খাবেন?
এখানে আর কেউ আছে? অরু দ্রুত এদিক ওদিক নাসূচক মাথা নাড়িয়ে ব্যাগ থেকে বের করে মামপটটা এগিয়ে দেয়। কৃতিক এক নিঃশ্বাসে পুরোটা পানি শেষ করে আবারও নেমে যায় গ্যালারি থেকে। কৃতিক চলে গেলে অরু নিজের ওড়নাটা ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। ওনার একাংশ কৃতিকের ঘামে ভিজে আছে। সেখান থেকে খুব সুন্দর একটা চন্দন কাঠ জাতীয় ঘ্রাণ আসছে। ঘ্রাণতে কিসের ভালোভাবে বোঝার জন্য অরু ওড়নাতে নাক ছোয়ালো। হ্যাঁ, যা ভেবেছিল তাই, স্যান্ডেলউড পারফিউমের একটা মাতাল করা সুবাস। গন্ধটা নাকে লাগতে অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। তখনই অপর পাশ থেকে কর্কশ আওয়াজ ভেসে এলো সায়নীর। তুমি জেকে স্যারকে চেনো? না না না, মানে হ্যাঁ মানে। অরু চোরের মতো মুখ কাচুমাচু করছে দেখে সায়নী বলল, কি না মানে হ্যাঁ মানে করছো? চিনে থাকলে বলো। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, উনি আমার ভাই হয়, মানে স্টেপ ব্রাদার। সায়নী বোধ হয় অরুর জবাবে খুশি হলো, তাই ওর হাত জড়িয়ে ধরে বলল, ইটস ওকে অরু, আগে বলবে না এই কথা? আমি আরো ভাবলাম কি না কি। খাওয়া দাওয়া হই হুল্লোড় সারাটা দিন ভালোই চলে গিয়েছে। সবার সাথে অরু আজ বেশ ভালোই আনন্দও করেছে। এতগুলো দিন পর আজকেই প্রথম অরুর মনে হয়েছে যে ও আসলে ইউনিভার্সিটিতে পড়ে। তবে বিপত্তি ঘটেছে বিকেল নাগাদ। ক্যাম্পাসে রাতে কনসার্ট আর পার্টি থাকলেও অরু সেসবে একদম অভ্যস্ত না। তাই ও সায়নীকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অরু শুধু একা নয়, অনেকে যাচ্ছে আসছে। করিডোরে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। তাই ও ঠিক হলো বাইরের দিকে থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎ ওর মনে হলো ও ভিড়ের মাঝে নিখিল ভাইকে দেখলো। নিখিলকে দেখা মাত্র ওর আনমনে বলল, আশ্চর্য, নিখিল ভাই সারাদিনে ভার্সিটি এলেন না, আর এখন এই সন্ধ্যাবেলা এলেন। আর সাথে ওটা কে? ওরও দূর থেকে আরেকটু ভালোভাবে পরখ করে ওদেরকে দেখলো। হাজারো ভিড়ের মাঝে এক বিদেশিনীর কোমরে হাত রেখে তার সাথে হাসাহাসি করতে করতে এদিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। দেখলে মনে হবে তারা জনম জনমের প্রেমিক যুগল। তবে এখন আর অরুর থেকে খুব বেশি দূরে নেই ওরা, বরং অনেক কাছে। হুট করে তখন অরুর কি হলো কে জানে, চক্রাকার ঘুরতে থাকা বলের মতোই ঘুরছিল ওর মাথাটা। চোখের সামনে সুবিশাল ক্যাম্পাসটাকে মনে হচ্ছিল মহাবিশ্বের সব থেকে অন্ধকারতম ব্ল্যাক হোল। ক্ষণিকের মধ্যে মানুষের গিজ গিজ, হাসাহাসি, কথার বহর সব কিছু ছাপিয়ে কর্ণকুহরে বেজে উঠল ঝিন ধরা এক বিরক্তিকর আওয়াজ। আর তারপর হুট করেই মাথা ঘুরে ওখানে অবচেতন হয়ে পড়ল ক্লান্ত পরিশ্রান্ত বাঙালি মেয়ে অরু। দীঘল কালো নজর করা ফ্রেঞ্চ বিনুনিটা যখন মাটি ছুঁই প্রায়, তবে মাটি আর ছুঁতে পারল না। তার আগেই ওকে শক্ত বাহু ধরে আবদ্ধ করে নিল নিখিল। জনসম্মুখে হুট করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় এই মুহূর্তে মোটামুটি ক্যাম্পাসের সবাই অরু আর নিখিলকে ঘিরে ধরেছে। সবার চোখের দৃষ্টিতে আবর্তিত হয়ে আছে অজানা কৌতূহল দ্বারা। সবার মুখে একটাই প্রশ্ন। নিখিল যখন অরুকে কোলে তুলে কেবল দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তেই ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, ডোন্ট টাচ হার। ভেলভেট মেঘের ন্যায় স্মুথ কণ্ঠস্বর। তবে প্রতিটি শব্দতেই উপচে পড়ছে অগাধ কর্তৃত্ব, যেন ওর কোনো একান্ত প্রয়োজনীয় জিনিসে অন্য কেউ হাত দিয়ে ছুঁয়েছে। অজ্ঞাত কণ্ঠস্বর শুনে ভিড়ের মাঝে উকি দিল নিখিল। তৎক্ষণাৎ এগিয়ে এসে শিকারী বাজ পাখির ন্যায় নিখিলের হাত থেকে ছো মেরে অরুকে নিয়ে গেল কৃতিক। নিখিল কিছু বুঝে উঠতে পারল না, তাই অবাক দৃষ্টিপাত করল কৃতিকের পানে। তবে কৃতিকের দৃষ্টি ছিল গভীর আর অগ্নি ফুসলিং এর মতোই জলজলে, যেন চোখ দুটো দিয়েই ভস্ম করে দেবে নিখিলকে। কৃতিকের মুখের ওপর কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে কয়েক সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারল না নিখিল। অজান্তে শুষ্ক ঢোক গিলে চোখ নিচে নামিয়ে নিল। ভার্সিটিতে ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য যে ক্লিনিক থাকে তারই একটা কেবিনের ছোট্ট করিডোরে দাঁড়িয়ে আছে কৃতিক। পরনে কোণে অবধি হাতা গোটানো সফেদ শার্ট আর ব্ল্যাক ডেনিম। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালে। ফর্সা মুখটা জিদের তোপে টকটকে লাল হয়ে আছে। এই মুহূর্তে ওকে উদ্ভ্রান্তের মতোই ছন্নছাড়া লাগছে। কৃতিক যখন করিডোরের দেওয়ালে হেলান দিয়ে বুকের ওপর দু হাত ভাঁজ করে নিষ্প্রভ চোখের কেবিনের দিকে তাকিয়েছিল, ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে আসে সায়র। কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে অরুর? ঘুম আর খাওয়া দাওয়ার অনিয়মের জন্য প্রেশার ফল করে সেন্সলেস হয়ে গিয়েছে।
কৃতিকের নির্লিপ্ত জবাব। সায়র ওর দিকে তিরস্কার করে হাসলো, তারপর তাচ্ছিলের ধ্বনিতে বলল, সিরিয়াসলি যে কি? মাত্র এই কয়েকদিনে মেয়েটাকে টর্চার করে করে আধমরা বানিয়ে ফেললি। তোর অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে মেয়েটা ক্যাম্পাসের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে। বাপ, তুই কতটা জঘন্য। আচ্ছা, এই পিচ্চি মেয়েটার সাথে তোর কিসের এত শত্রুতা বলতো আমায়? তাছাড়া যেভাবে হোক না কেন, ও তো তোর বোন নাকি? সায়র কথাটা বলতে বাকি শক্ত থাবায় সায়রের কলারটা চেপে ধরতে দেরি হলো না কৃতিকের। বোন কথাটা শোনা মাত্রই দগ্ধ গলিত লাভা যেন হিড় হিড় করে ছড়িয়ে পড়ল কৃতিকের মাথার মধ্যে। ও করিডোরের বিপরীত দেওয়ালে সায়রকে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার সায়র, ওকে আমার বোন বলবি না। ও আমার বোন নয়। নিজের বোনের জায়গায় ওর চেহারাটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমার কাছে ও পৃথিবীর সবার থেকে ইম্পর্টেন্ট। ও আমার কি সেটা আমি নিজেও জানি না, তবে এইটুকু জানি বাকি জীবনটা ওকে ছাড়া আমি দম নিতেও ভুলে যাব। সায়র চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃতিকের বিভৎস মুখের পানে। ঠিক তখনই অন্য দিক থেকে আগমন ঘটে নিখিলের। কৃতিক এক পলক নিখিলের দিকে তাকিয়ে সায়রকে বলল, ওটাকে এক্ষুনি বিদায় কর। সায়র সামনের দিকে যাচ্ছে ঠিকই, তবে ওর মনে চলছে অন্য কিছু। আজ সায়র উপলব্ধি করলো ওর ধারণা সম্পূর্ণ ভুল। কৃতিক ওরুকে সবচেয়ে বেশি অপছন্দ নয়, বরং উন্মাদের মতো পছন্দ করে। এই পছন্দকে কি নাম দেওয়া যায়? শুধুই আসক্তি নাকি সঙ্গীন প্রণয়াসক্তি? মেঘ আর কুয়াশার চাদরে ঢেকে আছে ধরণী। উদীয়মান সূর্যের নিয়ন আলোয় চারিপাশ একটু হলেও পরিষ্কার দেখাচ্ছে, নয়তো আজ মোটে রৌদ্রোজ্জ্বল কোনো দিন নয়। স্বাভাবিক হাইওয়ে রাস্তা থেকেও কয়েক গুণ প্রশস্ত পিচ ঢালা কুচকুচে কালো রাস্তার মাঝ বরাবর এক নাগারে সাদা রঙের ব্রোকেন লাইন রোড মার্কিং টানা। ঠিক তার দুই পাশে পাহারাদারের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সারি সারি ম্যাপল গাছ। ম্যাপল গাছের ছোট ছোট বিশেষ আকারের রঙিন পাতাগুলি যেন এক একটা শিল্পের নান্দনিক কারুকাজ। দেখলে মনে হবে রোদহীন মেঘে ঢাকা রাস্তার পাশের এই লাল কমলা ম্যাপল লিফগুলোই আলো ছড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে, ইভেন উইদাউট এনি সিঙ্গেল প্যানি। পথচারীদের যাতায়াত সুবিধার্থে সুন্দর আকর্ষণীয় ম্যাপল গাছের অন্য পাশ দিয়ে চলে গিয়েছে আরও একখানা টকটকে সরু রাস্তা। সেই রাস্তা ধরেই পায়ে পায়ে এগোচ্ছে সায়নী আর অরু। চাশমিশ আর এক্সট্রোভার্ট সায়নী বরাবরের মতোই এক মনে কথার দোকান খুলে বসেছে। ওদিকে ওর একটা কথা অরু ভালো মতো মন দিয়ে শুনছে কি না সেটা বোধ করা দুষ্কর। সায়নীর কথা মন দিয়ে না শোনার অবশ্য যথাযথ কারণ আছে বইকি। ধপধপে শুভ্র রঙা চিকন কারি চুড়িদার, সেই সাথে গ্রে রঙের উলের পাতলা সোয়েটার পরে পুরো দমে বাঙালি সেজে ঘুরে বেড়াচ্ছে অরু। ওদিকে সায়নীর পরনে স্কিনি জিন্সের সাথে ভারী কালো কোট। আজ রবিবার, মানে উইকেন্ড। এই মেঘলা শীতল উইকেন্ডের সকালবেলা কমফোর্টার মুড়ি দিয়ে কেবলই এপাশ থেকে ওপাশ ঘুরে শুয়েছিল অরু। তখনই শুরু হয় সায়নীর একের পর এক কল। যেহেতু অরুর মোবাইলটি কৃতিক ভেঙে ফেলেছে, তাই অনুর নাম্বারে আপাতত কলের ঝড় তুলে ফেলেছে সায়নী। শেষমেশ না পেরে বিদেশি আতুলের একমাত্র বাঙালি বান্ধবীর কথা রাখতেই সকাল সকাল ক্যাম্পাসে চলে এসেছে অরু। সায়নের আর্জি একটাই, আজ বাইক রেসিং ক্লাবের রাইডিং কম্পিটিশন আছে, যে কেউ থাকবে সেখানে। আর সায়নী অরুকে সাথে করে সেখানে নিয়ে তবেই যাবে। প্রথমে একটু গাইগুই করলেও পরক্ষণে ক্যাম্পাসে এসে সায়নীর কথা রক্ষার সার্থকতাটা ধরতে পেরেছে অরু। মনে মনে অনেকটা খুশি হয়েছে সায়নীর প্রতি। তার কারণ সকাল সকাল ক্যাম্পাসের গেটেই দর্শন মিলেছে পছন্দের শ্যামপুরুষের। অরুই নিখিলকে আগে দেখেছে, তবে কথা বলার সাহস পায়নি। কিন্তু নিখিল যখন অরুকে দেখলো, তৎক্ষণাৎ হাঁক পেরে নাম ধরে ডেকে উঠল সে। এই যে অরোরা। অরুকে আর পায়কে দ্রুত পেছন ঘুরে সামনে গিয়ে দাঁড়ালো নিখিল ভাইয়ের। অরু কাছে আসতেই নিখিল শুধালো, অরোরা, তুমি ঠিক আছো না? মানে কালকেও ভাবে। কালকের কথা মনে পড়তে ওই দৃশ্যপটে ভেসে উঠছে নিখিল ভাই আর সেই বিদেশিনীর একান্ত ব্যক্তিগত উপচে পড়া হাসি খুশি মুহূর্তের ঘটনা। কেন এত হাসছিল ওরা দুজন? আর মেয়েটাই বা কে? নিখিল ভাইয়ের বন্ধু নাকি শুধুই কি বন্ধু? অপার্থিব কিছু অপরিপক্ক প্রশ্ন আর কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের কথা মাথায় করা নাড়ছে বারংবার, যার দরুন অরুর হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুনি হয়ে গেল মুহূর্তেই। নিখিল ভাইয়ের এতটা আগ্রহী প্রশ্নের জবাবটাও আর মুখ ফুটে দেওয়ার ইচ্ছে জাগলো না মনে।
কিন্তু নিখিলের পরবর্তী পদক্ষেপের জন্য তখন একটুও ওরও প্রস্তুত ছিল না। ও ভাবেনি এরপর নিখিল যেটা বলবে তাতে ওর এসব অযাচিত ছেলে মানুষই দুশ্চিন্তা হাওয়ায় মিলিয়ে যাবে ক্ষণিকের মাঝে। তবে কথায় আছে না, বাস্তবের চেয়ে ভাবনার এক ধাপ পিছিয়ে থাকে। সে সময় তাই হলো। ওরও কথার কোনো জবাব দিচ্ছে না দেখে নিখিল আগ বাড়িয়েই বলল, নেক্সট উইকেন্ডে আমাদের ব্যাচের একটা ছোটোখাটো রিচার্জ টিম যাবে পাহাড়ে। বেশি দূরে নয়, কাছে একদিনের ট্যুরে। ফ্রিতে অ্যাডভেঞ্চার আর ঘোরাঘুরির সুযোগটা কেউ মিস করতে চাচ্ছে না, তাই অনেক জুনিয়ররাও যাবে। তুমি চাইলে যেতে পারো, আমি ব্যবস্থা করে দেব। লাজুক ওরও ঠাস করে বলে দিতে পারলো না যে হ্যাঁ হ্যাঁ নিখিল ভাই, আমিও যেতে চাই আপনার সাথে। তার বদলে ছোট্ট করে হুঁ শব্দটা উচ্চারণ করে শুধু একপাশে মাথা কাত করে সম্মতি জানালো ও।